পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে সরকার সারা বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ৩৬ কোটি নতুন বই তুলে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এবছর সরকারের সরবরাহ করা বইগুলোতে একের পর এক এমন সব বানান ভাষাগত ভুল বেরিয়ে আসছে যে কোটি কোটি টাকা ব্যয় প্রণীত এসব বই কেউ দেখে শুনে ছাপতে পাঠিয়েছেন তা বিশ্বাস করতেই কষ্ট হয়। এর ওপর সংবাদ মাধ্যমের তদন্তে বেরিয়ে এসেছে গত বছর মে মাসে পাঠ্য বইয়ে হিন্দু ও নাস্তিক্যবাদ ছড়ানো হচ্ছে এমন দাবি করে যেসব লেখা বাদ দেওয়ার দাবি করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিল আল্লামা শফির হেফাজতে ইসলাম, সেসব লেখা বাদ দেওয়া হয়েছে বাংলা ভাষা শিক্ষা বই থেকে। বাংলাদেশের সকল মাধ্যমের শিক্ষার প্রাথমিক স্তরকে একটি সমন্বিত ধারায় আনার লক্ষ্য নিয়ে সংসদে অনুমোদিত শিক্ষানীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম ২০১০ সাল থেকেই আন্দোলন করে আসছে। আর দেশে বিদেশে উদ্বেগ সত্ত্বেও সরকার শফি হুজুরের আপত্তির মুখে এখন পর্যন্ত সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৫০,০০০ কওমি মাদ্রাসার অর্ধ কোটি শিক্ষার্থী কি পড়ছে কি শিখছে সে বিষয়ে জানার বা তাদের সরকারি স্বীকৃতির আওতায় আনার কোনো ব্যবস্থা করতে পারেনি। উল্টো এখন মূল ধারার বইকেও হেফাজতের দাবির প্রেক্ষিতে পরিবর্তন করে ফেলা হলো। প্রশ্ন উঠেছে, সরকার কি আসলেই তাদের প্রণীত শিক্ষানীতির আলোকে একটি সার্বজনীন ও বিজ্ঞান মনস্ক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, নাকি সারা দেশের গরিব এতিম বাচ্চাদের নিরুপায় আশ্রয় কওমি মাদ্রাসার নেতাদের মননে গড়ে তুলতে চায় এমন এক প্রজন্ম যারা তাদের নেতাদের কথায় কিছু না বুঝে না জেনে বিনা প্রশ্নে লাখে লাখে ২০১৩ সালের ৫ই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে। এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, শিক্ষাক্রম বিশেষজ্ঞ অধ্যাপক মমতাজ লতিফ এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। স্বাগত আপনাদের তিনজনকে। অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি এই পাঠ্যপুস্তক কে প্রণয়নের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশনার কমিটিতে আপনি আছেন, শিক্ষানীতি বাস্তবায়নে তো আছেনই। এবারের বইগুলো যেভাবে বেরোলো তাতে আপনি সন্তুষ্ট? দেখুন, আমি তো এবছরের বইগুলো দেখিনি, কারণ এবছর আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম না। তো যতটুকু পত্রপত্রিকায় জেনেছি যে পাঠ্যপুস্তকগুলোতে কিছু বানান বিভ্রাট আছে, বাক্য গঠনে সমস্যা আছে, সেই বিষয়গুলো আছে। তো সেই নিরিখে আমরা বলবো যে শিশুদের পাঠ্যপুস্তকে কোনো ক্রমই ভুল থাকা কাম্য নয়, এবং সেই বইগুলো হওয়া উচিত সাবলীল, খুব সুখপাঠ্য, ভালো মানের বই হওয়া উচিত, এটি আমাদের কাম্য। যদি এর আপনি সুখপাঠ্য শব্দটা ব্যবহার করা একটা কথা মনে পড়ে গেল যে আজকেও দুটো কমিটি হয়েছে, এর মধ্যে একটা কমিটিতে আপনিও আছেন। এই সুখপাঠ্য করবার কথা আমরা একটা দীর্ঘদিন ধরে শুনে আসছি, মানে এই সরকার আসবার পর থেকেই শুনে আসছি। বিভিন্ন সময় কমিটি হয়েছে, আপনি ছিলেন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, মানে এ ধরনের নাম আমরা শুনছি যে শিক্ষাক্রম প্রণয়ন এবং পাঠ্যপুস্তক সুখপাঠ্য এবং আরো আকর্ষণীয় করার কাজে আছে। তার কোনো প্রতিফলন কি দেখছেন না? এখন ঘটবে। এগুলো তো আগে এক সময় তো এগুলোর দিকে মানুষের কোনো দৃষ্টি ছিল না, এই দিকে কেউ মনোনিবেশ করেনি। এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবা হচ্ছে। আমাদের প্রথম যেদিকে বেশি মনোনিবেশ করতে হয়েছিল সেটি হলো পাঠ্যপুস্তক সংকট হতো। এমনটি হতো যে কখনো কখনো মার্চ এপ্রিলেও শিক্ষার্থীরা হাতে বই পেত না। এটিকে নিশ্চিত করা হয়েছে পহেলা জানুয়ারি এখন পাঠ্যপুস্তক উৎসব দিবস হয়, অন্ততপক্ষে প্রত্যেকটি শিশু নতুন বই হাতে পায়। এই একটি বড় সাফল্য এসছে। আরও একটি কতগুলো পরিবর্তন ঘটানো হয়েছে, সেটা হলো ইতিহাস বিকৃত ছিল বড় দাগে। আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, আমাদের জাতীয় বড় বড় ইস্যুগুলোতে নিয়ে বিতর্ক করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন যেটি আমাদের করতে হবে, এই বইগুলোকে আরও সাবলীল সহজপাঠ্য করতে হবে, কেননা কিছু কিছু এই পরিবর্তন করতে গিয়ে যেটি হয়েছে সময়ের অভাবে অনেক সময় সেই বইগুলো ঠিক সাবলীল ভাষায় নেই। না, যেটি হয় সময়ের অভাব ঘটে এভাবে যে যখন একটি নতুন কারিকুলাম প্রণীত হয়, কারিকুলাম অনুসারে পাঠ্য বই করতে হয়। তো যখন আমাদের দেশে যে জিনিসটি ঘটছে, যেটি ঘটা উচিত নয়, সেটি হলো এরকম যে কারিকুলামটি হলো যথাসময়ে যথেষ্ট সময় নিয়ে কারিকুলামের মোতাবেক পাঠ্যপুস্তক রচিত হবে। আমাদের অনেক সময় এই জিনিসের একটি বড় ব্যত্যয় হয়, সেটি হলো এই রচনা করা এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করা, পর্যালোচনা করা এবং ভুল ত্রুটি চিহ্নিত করে সেই নিরীক্ষে পুনর্মুদ্রণের ব্যবস্থা করা, সেই বিষয়গুলো অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দেওয়া যায়। ফলশ্রুতিতে যেটি হয়, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে কখনো কখনো দেখেছি এরকম যে যেরকম সময় একজন লেখককে দিতে হয়, যেরকম সময় একজন নিরীক্ষককে দিতে হয়, যেরকম সময় একজন প্রুফ রিডারকে দিতে হয়, সেই সময়গুলো
ঠিক দেওয়া হয় না, বিভিন্ন জটিলতার কারণে সেটা ঘটে। কিন্তু আমাদের এখন আশার বক্তব্য হলো এই, এবং একটা আশার জায়গা হলো এই, এখন কিন্তু সংশোধনের পথে, মানে এখন কিন্তু সকলেই অ্যাটেনশন দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিভি, সরকারের শিক্ষা সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, এখন কিন্তু একটা ন্যাশনাল অ্যাটেনশন চলে আসছে যে আপনিও এরকম একটা জাতীয় কমিটির সদস্য। জি, কিন্তু মানে আমি যেটা বুঝতে পারছি না যে তাড়াহুড়ো তো বুঝতেই পারলাম, 1 তারিখে বই দেওয়াটি তো আমরা আসলে দীর্ঘ সময় ধরে এটা নিয়ে সকলেই উচ্চকণ্ঠ প্রশংসা করে আসছেন, কিন্তু মানে তাড়াহুড়ো করে বই দিয়ে যদি বইয়ের মলাটেই মানে ভয়াবহ বানান ভুল, ধরুন ওই যে ডু নট হার্ট এনিবডি, এটা তো একদম ফেসবুকে বুকে ঘুরছে, তো এ তো ভয়াবহ, মানে কারো চোখে পড়বার কথা ছিল না। অবশ্যই চোখে পড়বে। আসলে কিভাবে হয় মানে পাঠ্যপুস্তক প্রণয়নটাতে, মানে এখন কাকে দায়ী করা যায়? আমরা যেমন সংবাদ মাধ্যমগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না যে দায়টা কার। না, পাঠ্যপুস্তক যিনি ওই বইটা রচনা করবেন, সেই রচনার সাথে কিছু ব্যক্তিবর্গ জড়িত থাকেন। দায়িত্ব আলটিমেটলি দায়িত্ব তো এনসিটিভির, কারণ এনসিটিভি যেহেতু এই বইটা ছাপায়, এনসিটিভি যেহেতু এই বইটার প্রকাশক, এনসিটিভি যেহেতু এই বইটা সরবরাহ করে থাকে, আলটিমেটলি দায়িত্ব এনসিটিভির। কিন্তু সেটারও বড় কথা না, বড় কথা হলো যে বইটি প্রণয়নের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে আরো যত্নশীল হওয়া, আরো সতর্ক হওয়া খুবই জরুরি ছিল। আমাদের এখন বিষয়গুলো এরকম, আমরা এটা হলো একটা ইন্ডেক্সও বটে, আমাদের উন্নয়নের একটা ইন্ডেক্সও বটে, যে আমরা কিন্তু এক সময়, আমি একটু কথা বলে নেই, একটা না বহু ছিল, শোনো, ছিল না সে কথা বলা যাবে না, প্রচুর ছিল, অনেক বিকৃত ছিল, অনেক ভুলভ্রান্তি ছিল, সেখান থেকে চলে আসছি। এখন বানান বিভ্রাট আমরা ধরছি, বাক্য হচ্ছে না আমরা ধরছি, এগুলো যে পদ পরিবর্তন করে ফেলা হচ্ছে, এগুলো অসতর্কতা এবং যত্নশীলতার অভাব আছে, কোনো সন্দেহ নাই। আমাদের এখন যেটি করতে হবে সেটি হলো কোনো ক্রমেই এগুলোকে বরদাস্ত করা যাবে না, একটা পাঠ্যপুস্তক হতে হবে। সেই কারণেই আমরা বারবার প্রশ্নটা উত্থাপন করেছি যে বইটি প্রণীত হওয়ার পূর্বে এটিকে যথাযথ নিরীক্ষা করা খুবই জরুরি, যাতে কোনো ক্রমে কোনো একটি ভুলও না থাকে। একটি ভুলও থাকবে না, এটি হবে প্রত্যাশিত, কারণ পাঠ্যপুস্তকে যদি ভুল থাকে এবং বিশেষ করে শিশুদের, তাহলে আমরা কি শিখাবো? ফলশ্রুতিতে এখানে আমাদের জিরো টলারেন্স লাগবে। এখন সেদিকে অ্যাটেনশনটা এখন এসছে। আমরা এগুলো অনেক বলার পরে এখন দেখুন সরকার সম্প্রতি যে কাজটি করেছে সেটা হলো মডেল হিসাবে, ভালো বই তৈরির মডেল হিসাবে কয়েকটি বেছে নেওয়ার পরে এই ধরনের একটা কমিটি করেছে। সেখানে এই কমিটি এখন প্রয়াস নেবে যে ভালো কিছু বই প্রণয়নের উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে সেটি হবে যে বইগুলোতে ভুল আছে সেই ভুলগুলো অবিলম্বে চিহ্নিত করে সেগুলো সংশোধন করার ব্যবস্থা নেওয়া। অবশ্যই, হ্যাঁ, এটা তো জি। আর আপনি বলছিলেন যে একটা মানে বিকৃত ইতিহাসের কথা, এই কথাটিও আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে তারা একটা মানে বাংলাদেশের ইতিহাস ঠিক মতো জানানোর চেষ্টা করবে, এবং একটা শিক্ষানীতি প্রণীত হলো যেটা নিয়ে ব্যাপক আন্দোলনেও নামলো হেফাজতে ইসলামের, আসলে আমি প্রথম নামই শুনি সেই সময়ে। তো সেটাতে একটা বিজ্ঞান মনস্ক সার্বজনীন শিক্ষা ব্যবস্থার কথা বলা হলো যে সকল, আপনি সেই শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিরও একজন সদস্য। এবারের যে বইগুলো হয়েছে সেই বইগুলো নিয়ে আরেকটি যে ভয়াবহ অভিযোগ, সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন যে হেফাজতে ইসলাম যেই লেখাগুলো বাদ দিতে বলেছিল সেই লেখাগুলোই বাদ দেওয়া হয়েছে। আমি ঠিক এইটা কিন্তু আমি ঠিক সাবস্ক্রাইব করতে পারছি না যে এটা হেফাজতে ইসলাম বলছে সেই কারণে বাদ, যদি সেটি হয় কাকতালীয় মনে হচ্ছে এটা আমি ঠিক এটা মিলাতে পারছি না কোনগুলো বাদ দেওয়া হয়েছে কোনটা। কারণ এগুলো সংবাদ মাধ্যম আসলে নিজস্ব অনুসন্ধানেই বের করে নিয়ে এসেছে যে তারা কোনগুলোর, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 2016 মেতেও তারা একটি লিস্ট দেয় যে এই লেখাগুলো নিয়ে তাদের আপত্তি, এবং সেই লিস্ট অনুযায়ী সবগুলো লেখাই বাদ পড়েছে। আমার কাছে ভোরের কাগজের একটা রিপোর্ট এখনো আছে। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? আমি বলতে চাই এটি যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তিকরণ অথবা কোনো বিষয় বাদ দেওয়া সেটি বিশেষজ্ঞ কমিটি যুগের চাহিদার সাথে মিলিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাতে কোনো মৌলবাদী গোষ্ঠী তারা কে দাবি করলো না করলো সেই দিকে বিবেচনা করে যদি পাঠ্যপুস্তক সংশোধন করা হয় সেটি কোনো ক্রমে কাম্য নয়, এবং সেটি তো হতেই পারে না। কারণ আমরা চাচ্ছি একটি বিজ্ঞান মনস্ক জাতি বিনির্মাণের জন্য আমাদের ভালো মানের কন্টেন্ট সহ
এই যাতে বিষয়বস্তুটা সমৃদ্ধ থাকে, দেশপ্রেম আসে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে, এবং এই ধরনের জাতীয় প্রেমে যারা উদ্বুদ্ধ হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, এই ধরনের নাগরিক তৈরি করার জন্য যেটি দরকার। ফলে যদি এমন কিছু হয় যে যেখানে তার সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটবে, অসাম্প্রদায়িক চেতনা বিকাশের অন্তরায় হবে, তো সেই বিষয়গুলো তো কোনো কর্মী আমরা এখানে বরদাস্ত করব না এবং জাতি এটা গ্রহণ করবে না। আমরা এমন একটি অবস্থানে এখন এগুলো পৌঁছেছি। দেখার জন্য এখন কোনো কমিটি নেই? না না, অবশ্যই আছে। এটার জন্য তো এনসিটিভি তো একটা বড় বডি, এনসিটিভি তো বিভিন্ন, এই যে আমরা বিভিন্ন সময় স্যার আপনাদের বিভিন্ন জনের নামে কমিটি শুনি, এই কমিটিগুলো কি এই জিনিসগুলো কার কথায় এই পরিবর্তনগুলো আনা না না, এটা প্রথমত একটা কারিকুলাম প্রণয়ন করে, সেই কারিকুলামের অন্তর্ভুক্ত বিষয়বস্তুর আলোকে পাঠ্যপুস্তক হয়। তো ফলে এই যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোর মধ্যে যদি কোনো গলত থাকে, সেইটার জন্য তো এটা না কোনো এমনই তো হতে পারে যে যারা এর সাথে জড়িত ছিলেন, যারা এটা বাদ দিয়েছেন বা অন্তর্ভুক্ত করেছেন, তাও তো অনেক ভিন্ন ভিন্ন ভাবে কমিটি। এগুলো তো সবই আমাদের কমিটি আর এই কমিটি কিন্তু এক নয়, এগুলো ভিন্ন ভিন্ন বিষয়গুলো। সেটা বলছি, হ্যাঁ নিশ্চয়ই বিভিন্ন কমিটি, শুধু তাই না, একাধিক জায়গায় এটা হয়ে যাবে, ভেটিং হয়ে যাবে, এটি যাওয়ার কথা। কিন্তু আমি জানি না পার্টিকুলার একটা রেফারেন্স দিতে পারলে আমি বুঝতে পারতাম। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন পার্টিকুলার রেফারেন্স এবং অনেক অনেক রেফারেন্স আসলে। অধ্যাপক মমতাজ লতিফ, আপনার সংবাদ মাধ্যমেরই বিভিন্ন অনুসন্ধানে গত কদিন ধরে যেই প্রথম আসলে সোশ্যাল মিডিয়াতেও ভীষণ মানুষ এইগুলো নিয়ে লিখতে শুরু করেন, তারপরে সংবাদ মাধ্যম অনুসন্ধান চালাতে শুরু করে, আপনার কি দেখবার সুযোগ হয়েছে কিনা যে কোন লেখার পরিবর্তে কোন লেখা? আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই, যে একটা বাক্যে ধরুন ভোরের কাগজের একটা রিপোর্টে বলা হচ্ছে যে 2017 সালের পাঠ্য বইয়ে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বাংলা বইয়ে, তাতে 9 জন হিন্দু লেখকের রচনা বাদ দেওয়া হয়েছে। তো বাংলা বইয়ে এত পরিবর্তন কেন? আপনি কি সে বিষয়ে কিছু আমাদের বলতে পারেন কিনা? আচ্ছা, আমি এনসিটিভির অনেক আগে 1981 থেকে 93 পর্যন্ত শিক্ষাক্রম বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি। আমি এখানে আগে একটু বলবো যে কারিকুলাম কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা বলবো। সেটা প্রথমত এনসিটিভিতে একজন করে কারিকুলাম বিশেষজ্ঞ থাকেন, যারা প্রত্যেকটা বিষয়ের কোঅর্ডিনেটর হন, সমন্বয়কারী। ওনাদের আন্ডারে কিন্তু স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষকদের নির্বাচন করা হয়। তখন হয় এটা শিক্ষাক্রম একটা কমিটি। যেমন বাংলার জন্য বাংলারই লোক থাকবে এবং সমন্বয় করবে কিন্তু ওই এনসিটিভির ওই বিশেষজ্ঞ। তো সুতরাং বিশেষজ্ঞের বড় একটা দায়িত্ব হচ্ছে সে এই কমিটির সমস্ত মেম্বারদের কাছ থেকে শিক্ষাক্রম তৈরি করিয়ে নেওয়া, তারপর সেই অনুযায়ী একটা লেখক কমিটি হয়, সেই কমিটিকে আবার সেই সমন্বয় করে তাদের কাছ থেকে সেই বইটি রচনা করিয়ে নেওয়া। বিশেষ টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেম মেনে তারপর সে এটা প্রেসে যাবে। প্রেসে যাওয়ার পরে যখন এটা ফেরত আসবে ওর কাছে, ওই কিন্তু প্রুফ দেখবে, সেই সমন্বয়ক। এবং আমি যেহেতু সমন্বয়ক ছিলাম, হ্যাঁ সরকারি এনসিটিভির তারা শিক্ষক সবসময় নয়, কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক, কেউ কেউ আবার ডাইরেক্টলি রিক্রুটেড হয়েছে, তারা শিক্ষক ছিল না। ডাইরেক্টলি রিক্রুটেড হয়েছে মানে এখানে দুরকম লোক আছে এনসিটিভিতে। একরকম হচ্ছে ডেপুটেশন আছে, সে আসে শিক্ষক থেকে, কলেজ শিক্ষক, স্কুল শিক্ষকও হতে পারে, কিন্তু যারা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার ছিলেন তারা আসতে পারে। তো তারা আসে, বেশিরভাগ ক্ষেত্রে কলেজ থেকে আসে শিক্ষকরা। আর একটা কিছু পার্সেন্টেজ কম, তারা 20 এরকম হবে, 20% তাদেরকে অ্যাডভার্টাইজ করে ডাইরেক্টলি, তারা হয়তো MA পাস, তারা এমনি কম্পিট করে একটা ইন্টারভিউ দিয়ে তারা জয়েন করতে পারে। এরকম কিছু জয়েন করার লোক আছে, আমি তাদেরকে পেয়েছিলাম না, তাদের কোনো অভিজ্ঞতা নেই। এবং আমি যেটা ঘুরে বেড়াচ্ছিল, তারা কম্পিট করে এখানে এসেছে। এখন যারা কলেজ থেকে এসেছে তারাও তো কারিকুলাম সম্পর্কে জানে না, কিন্তু আমরা যখন ছিলাম, আমি আমাদের সময়টার কথা একটু মনে করছি, 81 থেকে 93, আমরা কিন্তু 83-তে চলে গেছি বিদেশে কারিকুলাম ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ নিতে এবং ডিপ্লোমা নিতে।
এবং আমরা ডিগ্রি করে এসেছি বাইরে থেকে, এডিনবারা থেকে আমি বিশেষ করে ডিগ্রি নিয়ে এসেছি। ডিগ্রি নিয়ে আসার পরে আমি অনেকগুলো ইনোভেটিভ, আমরা কয়েকজন মিলে অনেকগুলো ইনোভেটিভ প্রজেক্ট করেছি, যেখানে এক্সপেরিমেন্টাল কারিকুলাম আমরা করে দেখেছি, নিরীক্ষা করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি। আমরা প্রথমত আমরা লেসন দিয়েছি, যেমন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা নিজেরা দল নিয়ে গেছি। তারপর এইদিকে ওই যে রূপগঞ্জের 10টি স্কুল আমাদের এক্সপেরিমেন্টের আন্ডারে ছিল এবং আমরা যেতাম নিজেরা। কথা থেকে যদি আমি ঠিক বুঝতে পারি, মানে একেবারে শিক্ষাক্রম প্রণয়ন করা, মানে মূল কাজটি হচ্ছে যেখানে যেই ব্যক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেখানে সেটি বাছাইয়ে আসলে সবসময় সবচেয়ে যোগ্য লোক আমরা যেমনটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে না, সেটা একদমই হচ্ছে না। এবং যেটা হচ্ছে, যদি লোকগুলো আসেও তাদের যদি মোটামুটি মেধা থাকে, আমরা দেখেছি যে তারা প্রশিক্ষণ পেয়ে আসলে তারা কিন্তু ভালো কাজ করতে পারে, ভালো কাজ দিতে পারে। না, আমরা যখন ফেরত এসেছি আমার মনে হয় আমরা 4 জন বা 5 জন ট্রেন্ড হয়ে এসেছিলাম। আমরা যত দিন ছিলাম আমরা কি করেছি আপনি ভাবতেই পারবেন না। আমি সমন্বয়ক হিসেবে বাংলা বাজারে হচ্ছে বই ছাপা হচ্ছে এবং লাস্ট প্রুফটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল, আমি বলবো সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট বা সময় হচ্ছে লাস্ট প্রুফটা কে দেখছে, কখন দেখছে এবং কিভাবে দেখছে। আপনি যে সময়কালটার কথা বলছেন সেই সময়কালটাতে আমি পড়েছি এবং আমি আসলে এবার যে ধরনের ভুলের কথা পড়ছি, এই ধরনের ভয়াবহ ভুল আমাদের আমাদের বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল না, কিন্তু বাংলা ভাষায় এরকম ভুল ছিল কিনা আমার সন্দেহ আছে। আমি আসবো আপনার কাছে আবারও, কিন্তু আমি একটু শাহরিয়ার কবির আপনার কাছে ঘুরে আসতে চাই, যে প্রশ্নটি আমি অধ্যাপক মমতাজ লতিফকেও করেছিলাম। আপনি দেখেছেন কিনা যে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে যে ধরনের পরিবর্তনগুলো বাংলা ভাষা শিক্ষা বইয়ে আনা হয়েছে এবারের বইয়ে বলে অভিযোগ উঠছে, আপনি সেটা মনে করেন কিনা এই অভিযোগগুলোর কোনো সারবত্তা আছে? নবনীতা, আপনারা তো খুব টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছেন। আমি আসলে কোনো শিক্ষা বিশেষজ্ঞ নয়, কারিকুলাম বিশেষজ্ঞ নই, যেটা অধ্যাপক মমতাজ লতিফ বা অধ্যাপক আখতারুজ্জামানের মতো ওই পাণ্ডিত্য আমার নেই বিষয় আলোচনার। আমরা যেটা মাঠ পর্যায়ের আন্দোলনের কর্মী হিসেবে যেটা দেখছি, পাঠ্যপুস্তক এখন না, আমি যখন বিচিত্রায় কাজ করতাম সেই 70-এর দশক থেকে আমরা এগুলো দেখছি যে আমাদের শিশুরা কি পড়ছে, তখন থেকে আমরা এগুলো লিখছি, বলছি। এবং এমনকি এই যে সর্বশেষ নির্মূল কমিটি থেকে আমরা যে শ্বেতপত্রটি প্রকাশ করেছি গত জুলাইতে, 3 খণ্ডের এই শ্বেতপত্র, তার মধ্যে এর একটা বড় অংশ আছে আমাদের শিশুরা কি পড়ছে, মাদ্রাসায় কি পড়ছে, সাধারণ পাঠ্যক্রমে কি পড়ছে, কিন্ডারগার্টেনে কি পড়ছে, ইংরেজি মাধ্যমে কি পড়ছে। অত্যন্ত উদ্বেগজনক, আতঙ্কজনক বিষয়। আমি প্রুফ দেখার ভুল, কাগজ খারাপ, বাঁধাই খারাপ, এগুলোর মধ্যে আমি একেবারেই যাচ্ছি না। প্রুফের ভুল, এটা যেটা আখতারুজ্জামান সাহেব বললেন, আমাদের মন্ত্রীরাও যে পরিপাটি গ্রন্থ, আমাদের বইয়ের ছাপার মান বেড়েছে, বাঁধাইয়ের মান বেড়েছে, কাগজের মান বেড়েছে, চেহারা সুন্দর হয়েছে। এই যে সৌন্দর্য তো আমি নমুনা দিতে পারি, এই রকম সুন্দর বই এটা দেখেছেন আপনারা? এরকম এত সুন্দর পাঠ্য বই, মানে কিন্ডারগার্টেনের জন্য এগুলো তৈরি হচ্ছে। ছবি মানে কি 4 কালারের ছবি সবাবে দেখাতে পারি। এই যে বিষয়টা কি এখানে পড়ানো হচ্ছে, অতে অজু করে পাক হও, আজান শুনে জামাতে যাও, ইসলাম চায় শান্তি, ইমান বাড়ায় শক্তি, উঠায় দাও ইসেতে, তারপর কোরআন পড়ো দিনে রাতে, খোদার রহমত পাবে তাতে। সরকারি বই নয়, গান গাওয়া ভালো, সরকারের না, আমাদের শিশুরা পড়ছে, সরকার হোক বেসরকারি হোক, আমাদের শিশুরা এই বই পড়ছে। এই যে গান গাওয়া ভালো নয়, বা আরেকটা বইতে পেয়েছি গান গাওয়া হারামের ইয়েটা কি, শানে নজরুলটা কি, আমরা এখানে আমাদের রিপোর্টে আছে। আমরা কিন্ডারগার্টেন স্কুল, আমি সেটাই বলছি, কিন্ডারগার্টেন স্কুলে কতগুলো কিন্ডারগার্টেন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা না, মাদ্রাসায় ব্যাপকভাবে আমরা জরিপ করেছি, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই। ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা 4-5-এর ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা, কিছু ছেলে বললো যে কি জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা হিন্দুর লেখা, কেউ কেউ বললো এটা ইন্ডিয়ানের লেখা সেই জন্য গাওয়া হয় না, আর বেশিরভাগ বলল গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না। এই শিশুর মাথায়, ওই শিশুকাল থেকে আমরা এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিচ্ছি। সে কিন্ডারগার্টেনে পড়ুক কিংবা সে সাধারণ কারিকুলাম পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, কিন্তু সে তো বেড়ে উঠছে এইভাবে, এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজানের ঘটনা ঘটাচ্ছে।
আমরা এইটাই হচ্ছে আমার মূল উদ্বেগের বিষয়। আপনি রাজনীতির যে কথাটা বললেন, আমি মোটেই একটা বিরতির পর পরিপাটি। শাহরিয়ার কবির আপনার কাছে আবার ফিরতে চাই। আমি এটা আসলে জানতে চাই যে আমরা একটা দীর্ঘ সময় তো সংবাদ মাধ্যম বা অনেকেই উদ্বেগ প্রকাশ করে এসেছেন যে কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় আমরা কেউ জানি না, যেখানে প্রায় বলা হয় যে 50,000 বোধহয় আছে এবং অর্ধ কোটি ছেলে মেয়ে সেখানে মানে পড়ছে। তো সেটা জানি না। যেসব বই জানা যাচ্ছে, যেগুলো আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, যেসব ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে, সেগুলোর কি পড়া হচ্ছে সে সম্পর্কে আমি আরেকটু জানতে চাই এবং কেন পাল্টে যাচ্ছে। এবং 2008 থেকে তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে, তারা কি করছে? সমস্যা হচ্ছে তো আমাদের দেশে কি কোনো শিক্ষানীতি আছে? 2008 সালে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় এসে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। যথাসময়ে তারা রিপোর্টটি সরকারকে দিয়েছেন, কিন্তু হেফাজত, জামাতের আপত্তির কারণে, মোল্লাদের আপত্তির কারণে সেটাকে এখন হিমঘরে রেখে দেওয়া হয়েছে। এবং আমার মনে আছে যে অধ্যাপক কবির চৌধুরী যখন শিক্ষানীতিটা প্রণয়ন করলেন, তিনি আমাদের বলেছিলেন যে শাহরিয়ার, আমি কিন্তু কুদরতে খোদা শিক্ষা কমিশনের মতন অতটা প্রগতিশীল শিক্ষানীতি আমি প্রণয়ন করতে পারিনি, আমাকে পদে পদে আপোষ করতে হয়েছে। ক্যাটেগরিক্যালি তিনি বলেছেন যে আমি ধর্মনিরপেক্ষতা শব্দটা ব্যবহার করতে পারিনি, আমাকে অসাম্প্রদায়িক শব্দ ব্যবহার করতে হয়েছে। তারপরও স্যার যেটা বলেছিলেন যে আমরা আমাদের শিক্ষানীতিতে যেটা রেখেছি, একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে একেবারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির ইতিহাস, এটা বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসায় প্রথমে ক্লাস 5 পর্যন্ত, তারপর ক্লাস 8 পর্যন্ত পর্যায়ক্রমে জেনারেল কারিকুলামটা ফলো করতে হবে। সেপারেট মাদ্রাসা কারিকুলাম বলে কিছু থাকবে না। এই বেসিক কতগুলো সংস্কার তারা যেটা বলেছিলেন, এবং তিনি বলেছেন এইটুকুও যদি সরকার করতে পারে তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। ওই অনেকটাও আমরা এগুতে পারিনি, বরং আমরা হেফাজতের ধমকের কারণে যত আমরা সামনের দিকে যাওয়ার কথা ছিল, পেছনে যেতে যেতে এখন পাকিস্তানকেও পেছনে ফেলে গেছে। একটা বিরতির পর আমি ফিরে শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য আছেন আমাদের সঙ্গে অধ্যাপক আখতারুজ্জামান, তার কাছেও জানতে চাইবো যে শিক্ষানীতি বাস্তবায়নের কি হচ্ছে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি অধ্যাপক শাহরিয়ার কবির, আপনি বলতে শুরু করেছিলেন যে কি ধরনের পরিবর্তন এবং কি ধরনের দেখছেন আপনারা বিভিন্ন ধারার পাঠ্যপুস্তকে, কি ধরনের সমস্যা দেখছেন? আমি অধ্যাপক আখতারুজ্জামান বলতে আমি অধ্যাপক জি, যেটা হচ্ছে সমস্যাটা কোথায় আমাদের, যে গলদটা কিন্তু গোড়াতে। নাহিদ সাহেব যেটা আমাদের শিক্ষামন্ত্রী যেটা করছেন, হ্যাঁ 36 কোটি বই সরবরাহ করা বছরের 1 তারিখে, এটা একটা বিস্ময়কর একটা কৃতিত্ব আমরা মনে করি। কিন্তু এই বই আমি যদি ওহাবিবাদ এবং এই মওদুদিবাদ, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিষয়গুলো যদি এই বইতে থাকে, এবং সেখানে যদি এগুলো তো নাহিদ সাহেবের দেওয়া, মানে এগুলো তো আর শিক্ষামন্ত্রীর দেওয়া বই নয়, এগুলো তো সরকারি বই নয়। আলিয়া মাদ্রাসা বোর্ড কার পরিচালনা করছে? কার অধীনে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তো আলিয়া মাদ্রাসা বোর্ডের মধ্যে তো এখন শেখানো হচ্ছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলো কুফরি মতবাদ। যারা এই মতবাদের কথা বলবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 2 বছর আগে, 2.5 বছর আগে ইসলামিক ফাউন্ডেশন এগুলো সব তদন্ত করে খুঁজে বার করে সরকারকে দিয়েছে, সংশোধন করুন। এই শ্বেতপত্র যখন আমরা বার করি গত জুলাই মাসে, তখন পর্যন্ত আমরা খবর নিয়েছি একটা বাক্য, একটা হিসেব সংশোধন করা হয়নি। কেন হয়নি? কারণ হেফাজত বা জামাত একটা দুটোই হচ্ছে, তারা পছন্দ করে না। কওমি মাদ্রাসার উপর হাত দিতে পারবেন না, ঠিক আছে, সেটা ওটার রাজত্ব ওদের হয়ে গেছে। আলিয়া মাদ্রাসার উপর কেন আমি হাত দিতে পারবো না? আমাদের জেনারেল কারিকুলামে, আমি নবনীতা বলছি, আপনি যেটা বললেন যে এই যে হিন্দু লেখকদের কথা বললেন, এই কথা তো আমরা 71 সালে শুনেছি। মুজাহিদ জনসভাতে বলেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জনসভায় বলেছে বাংলাদেশে, মানে পাকিস্তানের কথা হচ্ছে, পূর্ব পাকিস্তানে কোনো লাইব্রেরিতে, কোনো স্কুলে কোথাও হিন্দু লেখকের কোনো বই থাকবে না, হিন্দু লেখকের লেখা পড়ানো হবে না। সেই 71 ফিরে এসেছে। হিন্দু হওয়ার কারণে আপনি যেটা হচ্ছে এনসিটিভির চেয়ারম্যানের নাম বই থেকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। জি, আমি এই প্রশ্নটি করতে চাইছি অধ্যাপক আখতারুজ্জামান। আলিয়া মাদ্রাসার বইয়ে কি আছে সেটি আসলে মানে আমি পাইনি কোন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। আমি জি নিশ্চয়ই, ভোরের কাগজ, জনকণ্ঠ সকলে লিখছে যে হেফাজতের দাবির মুখে আলিয়া মাদ্রাসার বই থেকে, মানে আমরা সবসময় চেয়ারম্যানের নাম সহ, সই সহ বই পেয়েছি পাঠ্যপুস্তক।
আলিয়া মাদ্রাসার বই থেকে যেহেতু নারায়ণচন্দ্র সাহা একজন হিন্দু ধর্মাবলম্বী, হেফাজতের আপত্তি আছে যে শিক্ষাক্রম প্রণয়নের গুরুত্বপূর্ণ পদে এরকম হিন্দু ব্যক্তির থাকায়, এবং তার নামটি আর আলিয়া মাদ্রাসার বইয়ে গত 2 বছর ধরে যুক্ত হচ্ছে না। আর পাঠ্যক্রমে কি সমস্যা আছে সেটি তো বললেনই শাহরিয়ার কবির। শিক্ষানীতি বাস্তবায়নের কতদূর? তিনি বলছেন হিমঘরে চলে গেছে, আপনি বাস্তবায়ন কমিটিতে আছেন। একেবারেই একটা খুবই রং মেসেজ আমরা ডিসকোর্স থেকে না দিয়ে যাই, কারণ এত হতাশার বক্তব্য নাই, অনেক সাকসেস স্টোরি আছে। ভালো, আজকের এই যে কথাগুলো জোরে সোরে সবাই বলছেন, এইটাই একটা বড় সাকসেস। এইগুলোই বলা যেত না এক সময়, এটাও আমাদের একটা বড় জায়গায় চলে আসছি আমরা, এবং বহু জায়গায় ধাক্কা দেওয়া হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে। 8ম শ্রেণী পর্যন্ত কারিকুলাম মাদ্রাসায়, যে আলিয়াধারা মাদ্রাসা, সেই মাদ্রাসায় এবং সাধারণ শিক্ষায় একই হয়ে গেছে। অনেকগুলো বেসিক বই পরিবর্তন করা হয়েছে, অনেকগুলো জায়গায় কিন্তু সংশোধনী আনয়ন হয়েছে। আমি শাহরিয়ার ভাইয়ের সাথে এক জায়গায় একমত না, আমি একটা পৌরনীতির কথা বলছি, মাদ্রাসায় ক্লাস 9 পৌরনীতিতে এটা লেখা হয়েছে মধ্যদিবাদ। না ঠিক আছে, এটা ওই কারণ আরো অনেক কিছু ছিল, মানে অনেক কিছু ছিল। আজকে আমরা বলতে না নবনীতা, আপনার শর্ট করে বিভিন্ন জায়গা থেকে শিফট করলে বারবার আসল জায়গা হারিয়ে পড়বে। ফলে শিক্ষানীতিও একটা ভালো শিক্ষানীতি হয়েছে। এখানে শ্রদ্ধেয় কবির চৌধুরী স্যার হয়তো বা বলেছেন, আক্ষেপ করে হয়তো আরো কিছু করতে চেয়েছিলেন, এত সত্ত্বেও একটা ভালো শিক্ষানীতি হয়েছে, এবং সেই আলোকে অনেক দূর জাতিয়ে গিয়েছে। অনেক জায়গায় যেখানে বিষয়বস্তু অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, সেগুলো সংশোধন করা হয়েছে, সেগুলো এখন ধাক্কা দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসায় উপরের স্তরে এখনো কিছু বিষয় রয়ে গেছে যেগুলো হয়তো লাগবে আমাদের এখনো, কারণ যেভাবে উনি আইডেন্টিফাই করেছেন সেগুলো ধাক্কা দিতে হবে, আমাদের সংশোধনীতে আনতে হবে। আর এই কথা জানি না হেফাজতের কথা এটা করা হয়েছে না কার কথা হয়েছে, এগুলো তো আমি বলতে পারবো না, কারণ এগুলো তো আমরা এরকম বলে কার কথায় পরিবর্তন করা হয়েছে, কোন নদী সদু, এগুলো কোনো বক্তব্য না, এগুলো আমলে নিয়ে বক্তব্য দেওয়া কঠিন। এগুলো ভীষণ ভাবে একেবারে স্পেসিফিক, মানে আমি আপনাকে উদাহরণ দেব, একদম না উদাহরণের কথা বলছি না, আমি বলছি হেফাজতের, না একটু ক্লিয়ার করে আপনাকে বলতে দিতে হবে। এই হেফাজতের ইসলাম বলছে বিধায় পরিবর্তন করছে, এই ধরনের একটি ধারণা আমি পোষণ করব না, আমি বলতে পারবো না, এটা বলবো না আমি। কারণ হলো এটা আমি বলবো যে এটি যারা করছে তাদের দায়িত্ব, বাদ দেওয়ার কি যুক্তি থাকতে পারে, কারণ হেফাজতের ইতে করছে, এই কথাটা বললেও তো একটা ডিফিটিং মেন্টালিটি হয়, আমি সেটা কেন বলতে যাব? সুতরাং সেটা আমি বলবো না, আমি বলবো যারা করছেন যে যদি অন্যায্য কাজ করে থাকেন তাহলে সেটা সঠিক হয়নি। কারণ আর যদি পাঠ্যপুস্তক সংশোধনের প্রয়োজন হয়, কখনো কোনো কবিতা সংযোজন করেন, কোনোটা বাদ দেন, প্রয়োজনে রেখে সেটা এক্সপার্টের অপিনিয়নে হয়, সেই অপিনিয়নের ভিত্তিকে যেটা রিপ্লেস করা হলো সেটা যথাযথ কিনা, অথবা সেটা আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম এইগুলোর পরিপন্থী কিনা, সেটি যদি হয় তাহলে সেটা হবে আপত্তিকর। আদারওয়াইজ কারিকুলাম এবং টেক্সট বই এর কন্টেন্টস এগুলো কিন্তু সাবজেক্ট টু ভেরিফিকেশন, পরিবর্তন সর্বদাই ঘটে। আমরা সব কিছুই নেতিবাচক এক জায়গায় দিয়ে তারপরে একটা ভালো জিনিসকে নষ্ট করার দিকে, কারণ এখন শিক্ষা খাতটাই হলো এমন একটা ক্ষেত্র, সবচেয়ে বড় ক্ষেত্র, সব মানুষ উৎপত্তি আছে, কোথায় কোন বাক্য ভুল ধরে প্রশ্ন করে এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করা। আমার সমস্যাটা তো সেখানেই হচ্ছে যে আপনি যেরকম বলছেন, মানে সংবাদ মাধ্যমগুলো অনুসন্ধানে কাকে, এইটাই তো আমাদের সাফল্য। এই সংবাদ মাধ্যমে আজকে আমরা যত কিছু, এইটাই একটা ভালো দিক। কারিকুলামে কি সমস্যা আছে এটা নিয়ে দীর্ঘ সময় ধরে লিখছে, অবশ্যই এইটাই তো আমাদের এইটা এই একটি রিফাইন্ড পলিশড একটা আইটেম কখন হয়, এই ধরনের যখন আইডেন্টিফিকেশন হয়। এইগুলো এক সময় কখনো আসতোই না, চোখেই আসতো না। এখন আমাদের প্রতি মুহূর্তে এতই আমরা এগিয়েছি, গণমাধ্যমের সুবাদে বলেন, যে কোনো সুবাদে বলেন, এখন যে কোনো ভুল ভ্রান্তি তাৎক্ষণিক আইডেন্টিফাই হয়ে যাচ্ছে এবং সংশোধনের জন্য উদ্যোগ নিতেছে। এর চেয়ে আর কি এটাই তো দরকার আমাদের এখন বড় যে কাজটি করতে হবে। আমি শাহরিয়ার ভাইয়ের সাথে অত্যন্ত একমত, যদি এখনো আমাদের মুক্তিযুদ্ধ পরিপন্থী, এই ধর্মনিরপেক্ষতা, এই অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এই ধরনের বিষয়বস্তু কোথায় আছে সেইগুলো বের করে দ্রুত আমাদের সংশোধন করা। বাংলা ভাষা শিক্ষা বইয়ে ব্যাপক পরিমাণ, মানে ধরুন আওয়ামী লীগ সরকারের আমলে 2012 সালে যে নতুন অধ্যাপক মমতাজ লতিফ, মানে আমার মনে হয় অধ্যাপক আখতারুজ্জামানের জন্য বলাটাও অনেকটা মুশকিল, কারণ তিনি বিভিন্ন কমিটিতেও আছেন। না সেটা মুশকিল হবে না, কারণ এই কারণে আমরা মতলবিতে নাই, মুশকিল একেবারেই হবে না, বরঞ্চ সেটা বলতে হবে আমাদের। আমরাই তো কথাগুলো বলছি যে সমস্যাগুলো যে আছে সেগুলো তো আমরা বলেছি, কিন্তু যে এইগুলো গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে ভালো বই পেতে হলে।
ভালো শুদ্ধ বই পেতে হলে আপনি তো মনে করছেন না যে এরকম কোন পরিবর্তন, উদ্দেশ্যমূলক পরিবর্তন এসেছে? আমি আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক মমতাজ লতিফ, আপনার কাছেই যেতে চাই যে ধরুন আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছি এটি তো প্রমাণ করা অবশ্যই কঠিন, কিন্তু আমরা যদি আওয়ামী লীগ সরকারেরই এই দুদফা পরিবর্তনের বিষয়টি দেখি, 2012 সালে তারা পরিবর্তন করেন 4 দলীয় জোট সরকারের যেই পাঠ্যক্রম পরিবর্তন করে তারা 2013 সালে নতুন যখন বই পৌঁছে দেন তখন সরকারের পক্ষ থেকেই বলা হয় যে বাংলা বিষয়কে সাহিত্য সমৃদ্ধ এবং সার্বজনীন করার জন্য ধর্মীয় বিষয়গুলো সরিয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা সহ অন্যান্য প্রাসঙ্গিক বইয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ নতুন শিক্ষানীতিতে ক্লাস 8 পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক আছে। এবং এই বাংলা বই প্রণয়নের ক্ষেত্রে মূলত ভাষা শিক্ষা, সাহিত্য শিক্ষা সেদিকে নজর দেওয়া হয়েছে। কিন্তু কি ইন্টারেস্টিং যে এবারে হেফাজতের যেরকম দাবিটি ছিল, এবারের বইয়ে আসলে সেই লেখাগুলো আবারও ফেরত আনা হয়েছে, যেই লেখাগুলোকে আওয়ামী লীগ সরকার 2012 সালে মনে করেছিল যে এগুলো ধর্ম শিক্ষা বইয়ে থাকবে। জি, আসলে প্রধানত যেটা বিষয় হয়েছে সেটা হলো, আমি এনসিটিভির ভেতর থেকে বলছি, এখানে অনেকগুলো জায়গাতে আমি বলবো রাজনৈতিক ভাবে খুব বেশি রকমের ইনফ্লুয়েন্সড অনেকগুলো বিশেষজ্ঞ এখানে আছে, এবং এই বিশেষজ্ঞগুলো আমি বলেছি যে তারাই কোঅর্ডিনেট করে, তারাই কিন্তু শেষ প্রুফটা দেখবে। কারণ আমি নিজে বলছি যে আমি নিজে যে জিনিসগুলো লিখে দিয়েছিলাম, আমি গণস্বাক্ষরতা অভিযানের মাধ্যমে মূল্যায়ন কমিটিতে ছিলাম, একটা বিরাটভাবে আমরা প্রাথমিকের সব বই মূল্যায়ন করেছিলাম। মূল্যায়ন করার পরে সেই রিপোর্টটি আমরা কিন্তু চেয়ারম্যানের হাতে দিয়ে এসেছিলাম, এবং চেয়ারম্যানকে পার্সোনালি আমি বলেছিলাম যে শেষ প্রুফটি আমরা কোনো রকম পয়সা না নিয়ে, কোনো রকম অনারেরিয়া না নিয়ে আমরা করে দেব, কিন্তু শেষ প্রুফটি আমাদেরকে দেখতে দিবেন। তো সেটা শেষ প্রুফ আসবে না এটা আমি মনে করেছি, কারণ ওখানে যারা বিশেষজ্ঞ বসেছিল তাদের অনেককেই আমি বুঝতে পেরেছি বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন শিক্ষাক্রম প্রণয়ন, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে কাজ করতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছিলাম আমি, তার থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তারা ভীষণভাবে বিপরীত রাজনৈতিক নীতিতে, তারা আদর্শে তারা বিশ্বাসী। তারা কিছুতেই যে জিনিসগুলো আমি লিখে দিয়েছি অথবা অন্যেরা লিখে দিয়েছে, তারা কিছুটা সমঝোতা করেছে, 2-4 লাইন রেখেছে। যেমন এখানে একটি বইতে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে, আমি লিখে দিয়েছিলাম যে এখানে মুক্তিযুদ্ধের কথার ভেতরে 2 লাইনেই কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিপরীতে জামাতে ইসলামীর গোলাম আজমের নেতৃত্বে শান্তিবাহিনী, রাজাকার, শান্তি কমিটি, রাজাকার, আলবদর ইত্যাদি গ্রুপ গড়ে উঠেছিল যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করছিল এবং যারা মুক্তিযুদ্ধকে ভীষণভাবে আঘাত করছিল। মাত্র আমি এইটুকু লাইন লিখেছিলাম। আমি আজকে এই বইগুলো আবার পেলাম, আমি একটু পৃষ্ঠা উল্টে ওই জায়গাটা দেখলাম ওরা জামাত ইসলামী শব্দটা উঠিয়ে দিয়েছে। তারা শুধু রেখেছে, শান্তি কমিটিও লেখেনি, তারা রেখেছে রাজাকার শ্রেণী এখানে কিছুটা সমস্যা সৃষ্টি করেছিল, মুক্তিযুদ্ধের বিপরীতে কাজ করেছিল, এই লাইনটা রেখেছে এইভাবে। তো এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই, মানে যেহেতু আমি ওদেরকে খুব বেশি রকমের রাজনৈতিক আদর্শে, বিপরীত আদর্শে বিশ্বাসী বলে দেখেছি, আমাকে বিশেষ করে তারা ভীষণ রকম পরিচয় ঢুকে পড়েছে না, ওরা কিছু ঢুকেছে আগে, কিছু ঢুকেছে এই সময়। এবং এটা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু অভিযোগ জানিয়েছিলাম। সেখান থেকে আমাকে বলা হলো তুমি কি জানো না, মানে আমার ওখানে একজন পরিচিত আছে, সে বলেছে 2:1, তুমি কি জানো না যে এরকম ভাবে চলবে, 2 জন এদিক থেকে হলে 1 জন ওদিক থেকে। এই কথাটা কিন্তু আমাকে বলা হয়েছিল। আচ্ছা, সেটা গেল, কিন্তু তারপর হচ্ছে যেটা, সেটা হলো ওরা এই যে এখানে আমি এটাকে বলবো, এই যে ছাগলের যেটা অজ শব্দটা দিয়েছে, যেটা অজগর আমরা পড়তাম, তো এটা একদম মানে পারপাসফুলি দিয়েছে। এবং হার্টের বানান যেটা HURT হবে আর HEART হবে, এগুলো একদম পারপাসফুলি ওরা দিয়েছে এজন্য
যে শিক্ষাক্ষেত্রে যেহেতু সংখ্যা অনেক কিছু করেছে, হ্যাঁ সেইটাতে আমি যাচ্ছি, সেটাই তো বলছি, এটা তো রাজনৈতিক। ওরা যেহেতু শেষ প্রুফটি দেখেছে, শেষ প্রুফে গিয়ে ওরা এই কাজটি করে দিয়ে এসেছে, এই সরকারের সমালোচনা হবে, ভাবমূর্তি নষ্ট হবে, যেটা ওরা চেয়েছে তা হয়েছে। এবং অজয় এবং হাট দিয়ে বানান দিয়ে, তারপর কুসুম কুমারী দেবীর কবিতাকে লাইন অদল বদল করে হিন্দু মহিলা মানে এই সমস্ত। সুতরাং তারা কিন্তু তাদের উদ্দেশ্য, আমি কয়েকজন লোককে তো আমি চিনি, সুতরাং আমি ভাবছি বসে এগুলো দেখার পরে যে সেই লোকগুলি কিন্তু এখন হাসছে, তারা বলছে অবশ্যই যে আমাদের ভাবমূর্তি, আমরা ওদের ভাবমূর্তি আমরা নষ্ট করতে পেরেছি। শাহরিয়ার কবির, বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাসের এখন কি অবস্থা, সেটা নিয়েও নিশ্চয়ই আপনাদের গবেষণা। বললাম না, আমার বন্ধু মুনতাসির মামুন তো কত জোড়া জুতো যে ক্ষয় করেছে এটা বলা যাবে না। মন্ত্রীদের বাড়িতে বাড়িতে, সচিবদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়নি এখনো। মমতাজ আপা যেটা বললেন ওইটাই, যে ৭৫-এর পর আপনারা লক্ষ্য করুন যে প্রথম যে পরিবর্তন আমরা দেখলাম, উনি যেটা বললেন জামাত ইসলামের নাম বাদ দিয়েছে, রাজাকার রেখেছে। ৭৫-এর পর থেকে এটা নিয়ে বিচিত্রতা আমরা রিপোর্ট করেছি যে পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি শব্দটা বাদ দেয়া হলো, ভারতীয় মিত্র বাহিনী, ভারতীয় শব্দটা বাদ দেয়া হলো। তার ব্যাপারটা কি দাঁড়ালো? কল্পিত হানাদার বাহিনীর বিরুদ্ধে কল্পিত মিত্র বাহিনীর সহযোগিতা আমরা দেশ স্বাধীন করেছি। এর প্রতিক্রিয়াটা কি হচ্ছে? আমি একেবারে লিখেছি এটা। ১৯৯৫ সালে একটা বাচ্চাকে টেলিভিশনের প্রোগ্রামে, ১২ বছরের ছেলেকে কুইজ প্রোগ্রামে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো ৭১ সালে বাংলাদেশের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? সেটা খুব ইনোসেন্টলি বললো ৭১ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। তো অ্যাঙ্কর বললেন না ঠিক হয়নি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। জিনিসটা তো আমাকে স্ট্রাইক করেছে। কেন বাচ্চাটা এটা বলছে? কারণ তার স্কুলে, তার বাড়িতে সব জায়গায় শেখানো হচ্ছে পাকিস্তান আমার বন্ধু, ভারত আমার শত্রু, ভারত হিন্দুর দেশ, পাকিস্তান মুসলমানের দেশ। ইসলামকে তুলে ধরতে হবে এমন ভাবে যাতে হিন্দু এবং ওই যে অন্য ধর্মের প্রতি যে বিদ্বেষ, এইটা তার মাথার মধ্যে শেকড় গেড়ে দেয়া হচ্ছে ওই বাচ্চা বয়স থেকে। সে বড় হচ্ছে ওইভাবে। আমার ছোট ছেলেটা স্কুলে যখন ছিল, তাকে ক্লাসে দাঁড় করাচ্ছে, কি প্রশ্ন করছে, আচ্ছা কার কার বাবা মা নামাজ পড়ে না, উঠে দাঁড়াও। এই হচ্ছে আমাদের স্কুল। আমি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি। এই সময়ের মধ্যে দিয়ে ৭৫-এর পর থেকে তো একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে এসছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনা বা ইতিহাস বাস্তবায়নের পক্ষে মহাজোট সরকার অনেক র্যাডিক্যাল কাজ করেছে, অনেক অগ্রগতি, কিন্তু পাঠ্যক্রমে যদি আমরা দেখি দৃশ্যমান কিছুই হচ্ছে না। বিশেষ করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন মাদ্রাসা নিয়ে। ১ কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে, হেফাজত ওহাবিদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না, ওখানে আমার হাত দিতেই হবে। শফি চাইবে না বলে আমাকে তাহলে আগে সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে না, শফির চেতনায়, হেফাজতের চেতনায় দেশটা চলবে, সেইটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি সিদ্ধান্ত নেই যারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে, আমাদের ৭২-এর সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাহলে কিন্তু শফিকে তাকে জেলে ঢোকাতে হবে এই মন্তব্যটি করার জন্য। আমি আপনার সাথে একটু যোগ করি স্যার। আপনি বলছিলেন যে এগুলোর কোনো প্রমাণ, মানে আমি আসলে উত্তরটা আপনার এসে নেব যে 17টি গল্প, কবিতা, প্রবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছিল যে 2012 সালে আওয়ামী লীগ সরকার তাদের কারিকুলাম থেকে বাদ দিয়েছিল এবং ধর্মীয় নৈতিক শিক্ষা সহ প্রাসঙ্গিক বইয়ে সেসব গল্প নিয়ে যাওয়া হয়েছিল, জানিয়ে হেফাজতে ইসলাম আপত্তিও জানিয়েছিল। সেই সবগুলো গল্প আবার ফেরত এসেছে। আর যে 12টি গল্প, কবিতা ও প্রবন্ধ নিবন্ধকে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী হিসেবে অভিযুক্ত করা হয়েছে, তার সবকটি বাদ দেওয়া হয়েছে। ইত্তেফাক তার 6 জানুয়ারি রিপোর্টে সেটি লিখছে। আমি একটা বিরতির পরে এসে জানতে চাইবো যে এরপরেও আপনি বলবেন কিনা যে এগুলো মানে কাকতালীয় বা ঢালাও মন্তব্য। দর্শক, একটা বিরতিতে থাকবো রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক আখতারুজ্জামান, হেফাজতে ইসলামের দাবিতে যেই 17টি গল্প, কবিতা ও প্রবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেগুলো 4 দলীয় জোট সরকারের আমল থেকে আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছিল, সেগুলো সব ফিরে এসেছে। আর যেগুলো হেফাজতে ইসলাম 12টি কবিতা, গল্প, প্রবন্ধ নিবন্ধকে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী হিসেবে অভিযুক্ত করেছিল, সবকটি বাদ দেওয়া হয়েছে। ইত্তেফাকের রিপোর্ট। আচ্ছা, কাকতালীয় কিনা আপনার কাছে মনে হয় কিনা? কাকতালীয় ঘটনাক্রম এই শব্দগুলো আমি ব্যবহার করি না। আমি বলছি এটা যে হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে যেটি করা হলো সেটি কিন্তু আমি জানি না, এবং আমি যতটুকু বুঝি সেটি হলো
যে কারিকুলাম এবং টেক্সট বুক কন্টেন্টস এগুলো মডিফিকেশন হয়। কেমন সেই মডিফিকেশন হয়, সেই মডিফিকেশনটি যে হলো সেটি যদি হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে হয়ে থাকে এবং হেফাজত নাস্তিকতাবাদী বলে যেগুলোকে আখ্যায়িত করছে সেগুলো বাদ দেওয়া এবং অন্য পূর্বের যেগুলো বাতিল করা হয়েছিল সেগুলো অনুপ্রবেশ অন্তর্ভুক্তি করা, এই বিষয়টি যদি ওইভাবে হয়ে থাকে সেটি খুব অনাকাঙ্ক্ষিত। এবং আমার মনে হয় যদি সেটিই হয় তাহলে বুঝতে হবে যারাই সংশ্লিষ্ট ছিলেন তাহলে সেখানে কোথাও গোড়ায় কোথাও গলদ আছে। তাহলে সেই মানুষগুলো তখন সেটি দেখতে হবে এটা যে আসলে তাহলে ওই মানুষগুলোই তাহলে দায়ী যারা এই অপেক্ষায় ছিল যে একটি ডাক কোথাও থেকে আসবে আর সেই সুবাদে আমরা এই খারাপ কাজটি করে ফেলবো, হয়তোবা এমন একটি ঘটে থাকবে। কেননা আমাদের মধ্যে অনেক জায়গায় অনুপ্রবেশকারী আছে, এই অনুপ্রবেশকারীরা আস্তে আস্তে ঢুকে আমাদের মহৎ অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করে। কারণ একটি বড় উদাহরণ আমি দিচ্ছি, সেটি হলো প্রথমবারের মতো একটি ভালো বই তৈরি করা হলো ধর্ম ও নৈতিক শিক্ষা। কারণ আমরা ধর্ম শিক্ষার সাথে নৈতিক শিক্ষার বিষয়গুলো যাতে ঢোকানো যায়, শিক্ষার্থীদের মানুষ কাঠামে প্রবেশ করানো যায়, সেজন্য উদ্যোগ নিয়েছিলাম সেই শিক্ষানীতির অংশ হিসাবে। তো সেখানে একটি বাক্য এরকম একটা ছিল, সেই বইটা আমি সম্পাদনা করেছিলাম এবং প্রথমবারের মতো বই। এটা নিয়ে অন্য বিতর্ক করার কোনো কারণ নাই, কারণ এটা প্রথমবারের বই হলে অনেক ভুল হবে, প্রথমবারের বই হলে অনেক ভুল হবে, কেননা নৈতিক অংশ যোগ করা হয়েছে এবং ধর্ম বিষয়ক তো সাবধানে সংশোধন করতে হয়, স্পর্শকাতর বিষয়। তো একটি বাক্য এরকম ছিল, দেবদেবীর বা আল্লাহ ব্যতীত, এইটাকে ওরা দেবদেবীর সাথে আল্লাহর তুলনা করা হয়েছে এই মর্মে সকাল বিকাল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমার এই ফাঁসি চাওয়া হইতো এবং কুশপুতলিকে দাহ করতো। হ্যাঁ, বহু কুশপুতলিকে আপনি কি বলতে চেয়েছেন? না কি বলতেছি সেটা ভিন্ন কথা। দেবদেবীর বা আল্লাহ, এই জন্য বলছি আমরা বারবার জাম করলে আসল হারিয়ে ফেলবো। দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত গোশত হারাম ইসলামের দৃষ্টিতে, তাই না? বাক্যটা এরকম, বাক্যটা একটু জটিল বটে। দেবদেবীর, এখন আবার ভুল করবেন আপনার, একটা র আছে কিন্তু, দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের। তা দেবদেবী এবং আল্লাহ এক হয়ে গেল এতে। ওরা এটা নিয়ে বলল, ভুল ব্যাখ্যা দিল, রটাকে উঠাই দিল, রটা উঠাই দিয়ে বললো যে দেবদেবী বা আল্লাহ, দেবদেবী বা আল্লাহ, এই বললো যে এই দেবদেবী বা আল্লাহ আল্লাহর সাথে দেবদেবী তুলনা করে। তারপর প্রশ্ন করলো যে, তারপর যখন ব্যাখ্যা দেওয়া হলো রটা আছে এই পসেসিভ কেস থাকার জন্য, তো এই আল্লাহর সাথে এটা না, এটা তো দেবদেবী বা আল্লাহ ব্যতীত অন্যের, ওর সাথে তুলনা দেবদেবীর এইটা। তখন বলা হইলো না, তাহলে দেবদেবীর নাম আগে আসলো কেন, আল্লাহ আগে আসলো না কেন? এই ধরনের সমস্যাগুলো আমাদের বহু আছে। এই সমস্যাগুলো এখন, এটা হলো একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো সুতরাং ওই যাদের গাত্রদাহ হয়েছিল ওই আমাদের টেক্সট বুকের বাংলা বইয়ের কন্টেন্ট নিয়ে, বিষয়বস্তু নিয়ে, সেই গাত্রদাহ হওয়ার পরে যদি তারা দাবি তুলে থাকে, সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে যদি সংশোধন করে থাকে, সেটি একটা লজ্জাজনক অবস্থা। কারণ একটা ভালো কাজ করার পর সেখান থেকে আবার পিছনে চলে যাওয়া লজ্জাকর অবস্থা। আমার মনে হয় এটা যদি তাই ঘটে থাকে এবং যেগুলো রিপ্লেস করা হলো সেগুলো যদি আমাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য শিক্ষানীতির সেগুলোর যদি পরিপন্থী হয়, তাহলে ওই মানুষগুলোকে শাস্তির আনা উচিত। কেমন? এই হলো। অধ্যাপক মমতাজ লতিফ, আপনারও আমরা শেষ করব আলোচনা, আপনারও শেষ মন্তব্য নিতে চাই। আমার একটা খুব বেশি রকমের অভিযোগ আছে, এই যে উপর মহলের যে কমিটিগুলো করা হয়, অনেকগুলো কমিটি হয়েছে, তারা কি করে? আমার কথা হলো, যখন বইগুলো হয় অ্যাটলিস্ট তারা তো এটা দেখবে, একবার কেউ না কেউ দেখবে, দায়িত্ব নেবে, কিন্তু তাদেরকে আমি সেই দায়িত্ব নিতে দেখি না। এবং আজকে আমি অন্তত এটা বলবো যে ইসলাম ও নৈতিক শিক্ষা নামটা আমাদের সময়ে আমাদের দাবি ছিল, আমরা যারা কুদরতে খুদা কমিশন রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা বই তৈরি করেছিলাম, সেই বইগুলো আমার মনে হয় আমার কাছে যে অতুলনীয়, কিন্তু সেগুলো তো পরে অনেক চেঞ্জ হয়েছে। এইখানে এরা যেটা করেছে, এটা কি ক্লাস 1-এ ভাষা, আমরা কি আরবি ভাষা পড়াচ্ছি? আমরা কি তাহলে আরবি ভাষা না, একটা ভাষা 1, 2, 3 ক্লাস 3 থেকে ও যখন ইংরেজি শিখতে পারছে না, বাংলা ভালো মতো শিখতে পারছে না, তখন আমরা আরবি ভাষা কিভাবে তাদেরকে শেখাতে এই যে দিচ্ছি? এটা 3য় শ্রেণীর বই আমি নিয়ে আসছি, এটা ভাষা শিক্ষার বই নয়, এটা হচ্ছে ধর্মশিক্ষা, বাংলায় সবকিছু বাংলায় হবে এবং নীতি কথাগুলো হবে, কোরআন হাদিসের মূল নীতি কথাগুলো এখানে থাকার কথা। হিন্দু ধর্মেও তাই, হিন্দু ধর্ম বাংলায়, পুরোটাই বাংলায়, এবং খ্রিস্টান ধর্ম পুরোটাই বাংলায়। খ্রিস্টান ধর্মের আমি একসময় কোঅর্ডিনেটর ছিলাম, সুতরাং আমি এগুলো খুব ভালো করে জানি। এবং আমি দেখেছি যখনই ইসলাম ধর্মের মৌলানারা আসেন, মৌলানারা কিন্তু তাদের একমাত্র লক্ষ্য থাকে যেন
আরবি ভাষাটা যে কোনোভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে, নামাজ শেখাতে হবে। আপনি এখানে দেখেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কুলি করতে হয়, অজু করতে হয়, সেগুলো ছবি দিয়ে দিয়েছে, ছবি একদম এঁকে এঁকে ছবি দিয়েছে। মানে এটা তো একটা অবাক কাণ্ড, কারণ এরা শিশু, এরা তো প্রথম ভালো মানুষের ভ্যালুসগুলো শিখবে। আমার কথা হলো যে ওনারা যারা হাইয়ার লেভেলের কমিটিতে থেকেছেন তাদের কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব এড়িয়ে যেতে তারা পারেন না, এই দায়িত্বগুলো তাদের আছে। কিন্তু শাহরিয়ার কবির, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমি যদি হুমায়ুন আজাদের বদলে এস ওয়াজেদ আলীর লেখা পড়ি, তারপর সত্যেন সেনের মানে সানাউল হকের বদলে মানে সত্যেন সেনের বদলে সানাউল হক পড়ি, মানে এতে তো কোনো ক্ষতি নেই। মানে লেখা যদি ভালো হয়, সাহিত্য যদি ভালো হয়, আমি তো ভাষা শিখব। বদলের প্রশ্নটা আসছে কেন? হুমায়ুন আজাদকে আপনি বদল করছেন যে তার চেয়ে একটা ভালো লেখা দিচ্ছে, তা তো না। হুমায়ুন আজাদকে তারা নাস্তিক বলেছে, নাস্তিকদের কোনো লেখা থাকতে পারবে না। হুমায়ুন আজাদের এটা বদলে আরেকটা হুমায়ুন আজাদের লেখা কেন দিচ্ছে না? হুমায়ুন আজাদ অসাধারণ সব শিশু সাহিত্য রচনা করেছেন তিনি। আপনি হুমায়ুন আজাদকে টার্গেট করেছেন, আপনি শরৎচন্দ্রকে টার্গেট করেছেন কারণ তিনি মহেশ লিখেছেন, আপনি জীবনানন্দকে টার্গেট করেছেন। কি উদ্ভট যুক্তি! আবার আসিব ফিরে, সেটা নাকি পুনর্জন্মের কথা বলেছে। তো এই যে টার্গেটটা, এটা আমরা ৭১ সালে পাকিস্তানের সেই জামাত নেতাদেরকে, আলবদরের নেতাদেরকে আমরা এই আচরণগুলো করতে দেখেছি। আখতারুজ্জামান সাহেব খুব যথার্থভাবে একটা কথা বলেছেন, এই যে ৭৫-এর পর থেকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে জামাতিকরণ হয়েছে, মৌলবাদীকরণ, পাকিস্তানিকরণ হয়েছে, এরা মহাজোট সরকারের যাবতীয় অর্জনগুলো ধ্বংস করবার জন্য এখন উঠে পড়ে লেগেছে। এখন জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে সরকার, নাগরিক সমাজ একসঙ্গে কাজ করছে। এখন নাগরিক সমাজের সঙ্গে যারা সেকুলার, যারা মুক্ত চিন্তার বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাদের সঙ্গে সরকারকে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যেতে হবে। এবং এই কারণে সচেতনভাবে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে আমাদের সঙ্গে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তো সরকার যদি এই যে ঘরের ভেতর যে বিভীষণ বসে আছে, এইগুলোকে যদি ঘরটা পরিষ্কার না করে, আমাদের যাবতীয় আর্থসামাজিক উন্নয়ন যেখানেই আমরা যাই না কেন সমস্ত কিছু ধ্বংস করে দেবে এরা। এই প্রজন্ম যদি আমরা তৈরি করি এইভাবে, আমাদের জেনারেশন, আমরা এই সময় আমরা কি আশা করেছিলাম? ৮ বছর হয়ে গেছে। একটা জেনারেশনকে তো আমরা তো মুক্তিযুদ্ধের সে প্রকৃত যে চেতনা, যেটা আলো, যেটা সেই আলোটা তো তাদের ভেতরে জ্বালাতে পারতাম, পাচ্ছি না কেন? এখনো ১ কোটি বাচ্চাকে আমি জিম্মি করে রেখে দিয়েছি হেফাজত জামাত, ওহাবিবাদ এবং এই মওদুদিবাদের খপ্পরে। এই জায়গাটাই যদি আমাকে শক্ত করে হাত দিতে হবে। কোন রকম, যেটা শেখ হাসিনা ২০১৩ সালে হেফাজতে তাণ্ডবের পর বলেছিলেন, জামাত হেফাজতকে আর ছাড় দেওয়া হবে না, এই জায়গায় যদি সরকার শক্তভাবে না দাঁড়ায়, আমার সমস্ত অর্জন। কিন্তু কওমি মাদ্রাসা সংস্কারের কমিটিতেও প্রধান করতে হয়েছে এই শফি হুজুরকে। এবং একটা কথা একটু আমি শাহরিয়ার ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি। সরকার কিছুটা নিরুপায়, না সেটা না, নিরুপায়ের কথা তা বলবো না আমি, সেটা বলবো না। সরকারের চেয়ে বড় শক্তি তো আর কারো থাকে না এখানে, অত না। সেটা হলো ইচ্ছা লাগবে, আর সে কথা একটু বলবো আমি। আচ্ছা, একটি কথা বলি আমি, সেটা হলো ওই যে পাঠ্যক্রমের যে কিছু পরিবর্তন করে কন্টেন্টসের, যেটি শাহরিয়ার ভাই বললেন বা আপনি যদি একটু উদাহরণ দিলেন, আমার এখন মনে পড়ে একটি সভায় আমি উপস্থিত ছিলাম, এরকম বলা হলো যে এইটার পরিবর্তে এটা আনা হবে। সেটি এটা হেফাজতের এটা কিনা আমি কিন্তু ওটা জানি না। আমি জানি যে যখন এরকম একটা কমিটি তখন বসা হলো, বলা হলো এটা, তখন ওইটা শিখন ফল, মমতাজ আপায় ভালো জানবেন, শিখন ফল, টার্গেট, এইগুলোকে মূল্যায়ন করে তারপর একটি বিষয়বস্তু নির্বাচন করা হয়। এটা একটা বিশেষজ্ঞ কমিটি থাকে। আমি জানি না সেই বিশেষজ্ঞ কমিটি যদি রাইট পারসন থেকে থাকে আমার কোনো আপত্তি নাই। এখন সব জায়গায় তো আমি বিশেষজ্ঞ না, আমরা এখানে বসে সবাই বিশেষজ্ঞ না, এর জন্য বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আছেন এবং সব বিশেষজ্ঞ ব্যক্তিবর্গই প্রশিক্ষণ প্রাপ্ত, তারা একটি কন্টেন্ট অ্যানালাইসিস করে। কোনটি কেন বদলে গেল এটা আবার চাইলে সরকার মন্ত্রণালয় না খুঁজে বের করতে পারবে। কেন যুক্তি দিয়ে তারপর পরিবর্তন করছে, এগুলা হঠাৎ করে মানে আরবিট্রারি করেনি, এটা যৌক্তিকতা দিতে হয়। আমরা প্রশ্ন করেছি, আমরা কেন এটা রিপ্লেসমেন্ট করা দরকার। ভাই আপনাকে বলি, একটা পত্রিকায় আমাকে কোট করেছে, শিক্ষা সচিবের মন্তব্য দিয়ে আমাকে মন্তব্য করতে বলেছিল, যে শিক্ষা সচিব বলেছেন সেই পত্রিকাকে যে হেফাজতে ইসলামের কোন দাবি যদি গ্রহণযোগ্য হয় সেটা মানতে আপত্তিটা কোথায়? আচ্ছা, বাস্তবসম্মত। মানে আমি আপনাকে ওই প্রশ্নটাই করলাম। কথা হচ্ছে হেফাজতে 13 দফা তো আমরা দেখেছি, এই হেফাজত কি?
পাকিস্তান না বাংলাদেশ এটা নিয়ে নবনীতা বাংলাদেশে আমি বিতর্ক করতে দেব না। মুক্তিযুদ্ধ না ৭১ পাকিস্তান, আমার এই নিয়ে বিতর্ক বাংলাদেশে হতে পারে না, একেবারেই সত্য কথা। তবে যেটা হলো আপনাকে বলি যে পাকিস্তান আমলেও যতটা আমরা যতটা আধুনিক ছিলাম, আমি বলবো যে পাকিস্তান আমলে তো এটা তো বাধ্যতা, ধর্ম তো আমার বাধ্যতামূলক ছিল না। আমাদের সময় দিনিয়াত ছিল অপশনাল, তার সঙ্গে ছিল আরবি ভাষা, উর্দু ভাষা, এগুলো ছিল অপশনাল বিষয়। আমি উর্দু শিখেছি, আমি ধর্ম শিখিনি, কারণ অপশনাল ছিল দিনিয়াত। এখন আমাকে বাধ্য করা হচ্ছে ধর্ম শেখাতে, এবং আমি যখন এটা শিখছি তখনই আমি অন্য ধর্মের প্রতি ঘৃণা করতে শেখাচ্ছি আমার সন্তানকে। না, এটা আমি চাই না আমার সন্তান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির, ধন্যবাদ অধ্যাপক মমতাজ লতিফ, ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন পাঠ্যপুস্তক নিয়ে আলোচনায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব অনুমতি নেই, সমাবেশও নেই, এই নিয়ে আমাদের সাথে থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। থাকবেন আপনিও।